নমস্কার, টেকনিক্যাল নলেজ চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আপনারা সকলেই আশা করি জানেন যে ইতিমধ্যেই সমস্ত কলেজ এবং ইউনিভার্সিটির এক্সামিনেশনগুলো কিন্তু নিয়ে নেওয়া হচ্ছে। অর্থাৎ প্রথম সেমিস্টার এবং তৃতীয় সেমিস্টার এবং পঞ্চম সেমিস্টারের যে পরীক্ষাগুলি বাকি রয়েছিল সেগুলো কিন্তু নিয়ে নেওয়া হচ্ছে এবং এই প্রক্রিয়াটি কিন্তু সম্পূর্ণরূপে অনলাইন বেসড হয়ে গেছে, অর্থাৎ অনলাইন এক্সাম নেওয়া হচ্ছে। অর্থাৎ পিডিএফ তৈরি করে প্রশ্নপত্রের তা ইমেল করে কিন্তু কলেজ এবং ইউনিভার্সিটিকে পাঠাতে হচ্ছে। কিন্তু অনেকেই আছেন যারা মোবাইল, পিডিএফ, ইমেল প্রভৃতি সম্বন্ধে তেমন জ্ঞান নেই বা প্রথমবার করবেন কীভাবে করবেন বুঝতে পারছেন না। তো অনেকেই এই কারণে অনেক অসুবিধা ফেস করছেন, নানা রকম ত্রুটি ঘটছে, টেকনিক্যাল ত্রুটি, যেগুলোর সমাধান আপনারা খুঁজে পাচ্ছেন না বা প্রথমবার করছেন তাই ভয় পাচ্ছেন কীভাবে করবেন। তো আপনাদের জন্য এই ভিডিওটি বিশেষত। এই ভিডিওতে আমি কি করে পিডিএফ বানাবেন, সঠিক উপায় কীভাবে পিডিএফ বানাবেন এবং পিডিএফ বানানোর জন্য কোন সফটওয়্যার বা অ্যাপ ব্যবহার করবেন, কোনটা ব্যবহার করা ভালো হবে, সেই সমস্ত বিষয়ে আলোচনা করব এবং পিডিএফ স্ক্যান করে কিভাবে তা নির্ভুলভাবে ইমেল করে কলেজ বা ইউনিভার্সিটিকে পাঠাবেন তা বিস্তারিতভাবে কিন্তু স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে দেখাবো। তাই আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আশা করি আপনাদের সম্পূর্ণ সহায়তা হবে এবং আপনারা বুঝতে পারবেন যে কী করে পিডিএফটি পাঠাতে হবে। বন্ধুরা, তোমাদের বলে রাখি যে আমিও কিন্তু এই বছর বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের পরীক্ষা অনলাইন বেসড পুরোপুরি অনলাইনে দিয়েছি এবং আমি এই পরীক্ষা দেওয়াকালীন নানা রকম সমস্যার কিন্তু সম্মুখীন হয়েছিলাম এবং সেগুলো কাটিয়ে ওঠার কিন্তু অনেক রকম অভিজ্ঞতা হয়েছে। সেগুলো কিন্তু আমি আগামী ভিডিওগুলিতে আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। আশা করি সেই ভিডিওগুলি আপনাদের সাহায্য করবে এবং এই ভিডিওতে শুধুমাত্র আমি ইমেল কিভাবে পিডিএফ করে পাঠাতে হবে সেইটা সম্বন্ধে আলোচনা করব। বন্ধুরা, অ্যান্ড্রয়েড ফোনে উত্তরপত্র পিডিএফ করার জন্য নানান অ্যাপ এবং সফটওয়্যার কিন্তু প্লে স্টোরে অ্যাভেলেবেল রয়েছে। আপনারা সেখানে প্লে স্টোরে গিয়ে পিডিএফ স্ক্যানার বা ক্যাম স্ক্যানার, কাগজ, ক্যাম স্ক্যানার অ্যাডভান্স এই ধরনের কিছু লিখে সার্চ করলেই কিন্তু নানা অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন। আপনারা প্রত্যেকটি ডাউনলোড করে একবার সেগুলো ট্রাই করে নিজেদের মতন করে কিন্তু দেখে নিতে পারেন এবং যেটা আপনার পক্ষে বেশি সুইটেবল মনে হচ্ছে, যেটা আপনি ভালো ব্যবহার করতে পারছেন সেটাই আপনি ব্যবহার করুন। এছাড়া যদি আপনি আমাকে নিজস্বভাবে আমার মতামত চান তাহলে আমি বলবো, আমি আমার পরীক্ষার জন্য কিন্তু ডক স্ক্যানার অ্যাপ্লিকেশনটি ব্যবহার করেছিলাম এবং আমি তাতে কোনো রকম অসুবিধার সম্মুখীন হইনি। এবং আপনাদের আমি আজকে এই ডক স্ক্যানার অ্যাপটি ব্যবহার করেই কীভাবে পিডিএফ তৈরি করে তা ইমেল করে সম্পূর্ণভাবে ইউনিভার্সিটি বা কলেজকে পাঠাবেন তা দেখাতে চলেছি। তার জন্য প্লে স্টোরে গিয়ে প্রথমে ডক স্ক্যানার লিখে সেই অ্যাপটি সার্চ করে ইনস্টল করে নিন এবং তারপর ওপেন করুন। অ্যাপটিকে প্রথমবার ইনস্টল করার পর যে পারমিশনগুলি চাইবে সেগুলি সবগুলিকে অ্যালাউ করে দেবেন এবং তারপর অ্যাপটি যখন ফাইনালি ওপেন হয়ে যাবে তখন এখানে দেখবেন যে ক্যামেরার চিহ্নটি রয়েছে, সেটাতে ক্লিক করবেন। ওই ক্যামেরা সিম্বলটিতে ক্লিক করার পরেই কিন্তু আপনারা স্ক্যান শুরু করতে পারবেন। আপনারা যে পেজ মার্কিংগুলো আছে সেগুলো ঠিকঠাক করে একদম ফ্রন্ট পেজটা ঠিকঠাকভাবে দিয়ে এবং সমস্ত ইনফরমেশন দেওয়ার পরেই কিন্তু পেজগুলো সাজিয়ে নিয়ে তারপর স্ক্যানিং করা শুরু করবেন। এরপর আপনারা এইভাবে অ্যাডজাস্ট করে নিয়ে ক্যামেরাটা ওপেন করে নিয়ে তারপরে সামনে পেজগুলো রেখে কিন্তু এইভাবে ক্লিক করে দেবেন। দেখছেন লোড হয়ে গেছে। এরপরে আপনি চাইলে এটাকে পেজগুলিকে অ্যাডজাস্ট করে নিতে পারেন, অটোমেটিকলি কিন্তু অ্যাডজাস্ট হয়ে যায়। তারপরে যদি কিছুটা মিস্টেক হয় তাহলে নিজেরা কিন্তু ম্যানুয়ালি এইভাবে অ্যাডজাস্ট করে নিতে পারেন। দেখুন এইভাবে অ্যাডজাস্ট করে নেবেন এবং দেখবেন যখন শেষে সব কিছু ঠিকঠাক হয়ে গেছে তখন যদি আপনি এটাকে কালার দিতে চান, অর্থাৎ এটি যদি অরিজিনাল না দিয়ে এই রকম কিছু করতে চান তাহলে আপনারা সেটা করতে পারেন। আমি কিন্তু ইন্টারনাল এক্সামে এরকম করেছিলাম এবং ফাইনাল এক্সামের সময় কিন্তু অরিজিনালটাই পাঠিয়েছি। তো দুক্ষেত্রে আমার কোনো অসুবিধা হয়নি। আপনার যেটা পছন্দ আপনি সেটাই করবেন। আমি কিন্তু এখানে এখন অরিজিনালটাই রেখে দিচ্ছি এবং তারপরে নেক্সট পেজগুলো কিন্তু এই একইভাবে স্ক্যান করে নেব। আবারও এইভাবে পেজ সরিয়ে দেবেন এবং আপনারা একটা বিষয় খেয়াল রাখবেন যে যখন পরীক্ষা শেষ হওয়ার যে নির্দিষ্ট সময় সেই সময় কিন্তু শেষ করে একদম তাড়াহুড়ো করবেন না একদম, কেননা শেষে তাড়াহুড়োর জন্য কিন্তু পেজ মার্কিংগুলো কিন্তু ভুল হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু অনেক অসুবিধায় পড়তে পারেন। তাই কিন্তু পেজ নাম্বারিং যখন করবেন সেগুলো একদম ঠিকঠাকভাবে করবেন এবং তারপর সাজিয়ে গুছিয়ে নেওয়ার জন্য যথেষ্ট সময় হাতে রাখবেন। অন্তত 15 মিনিট তো সময় হাতে রাখা দরকারই, কেননা স্ক্যান করতে কিন্তু অনেকটাই সময় চলে যায়, কেননা তখন অনেকগুলি পেজ থাকে। যেহেতু এটা ফাইনাল এক্সামিনেশন হয় তাই মিনিমাম 15 থেকে 20 পেজের মতন সবারই অনার্সের পেপারগুলো মিনিমাম হয়ে যায়। তো এতগুলি পেজ কিন্তু স্ক্যান করা খুব একটা সহজ ব্যাপার হয়ে ওঠে না খুব কম সময়ের মধ্যে। তাই আপনাদের আমি সাজেস্ট করব যে
এক্সাম শেষ হওয়ার নির্দিষ্ট সময়ের পরপরই যত তাড়াতাড়ি সম্ভব পেজগুলিকে একদম সুষ্ঠুভাবে সাজিয়ে ঠিকঠাকভাবে সাজিয়ে পেজ নাম্বারিং করে এবং লাস্ট মোমেন্টে একবার সব চেক করে নিয়ে যে রেজিস্ট্রেশন নাম্বার, ইউনিভার্সিটি রোল নাম্বার এগুলি সব ঠিকঠাক আছে কি না এবং সই করেছেন কি না, অর্থাৎ যে ফ্রন্ট পেজটি রয়েছে সেটা সব কিছু ঠিকঠাক আছে কি না এবং পেজগুলি সব ঠিকঠাক আছে কি না সব চেক করে সাজিয়ে তারপরে এইভাবে স্ক্যানিং শুরু করবেন। স্ক্যান করার সময় যদি কোনো একটি পেজ একটু ঘোলা হয় বা ক্যামেরায় ভালোভাবে বুঝতে না পারা যায়, তাহলে আপনারা ক্লিক করার পর রিটেক যে বাটনটি দেখতে পাচ্ছেন, রিটেক বাটনে ক্লিক করে কিন্তু আপনারা পুনরায় আবার পেজটি তুলতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু আপনাকে কিছু করার দরকার নেই, জাস্ট রিটেক বাটনে ক্লিক করে আবার স্ক্যানের অপশান দেবে, স্ক্যান করে নেবেন। এরপর সম্পূর্ণরূপে যখন স্ক্যান হয়ে যাবে, আমার মোটামুটি 17টি পেজ রয়েছে, তো আমি সেই 17টি পেজ কিন্তু স্ক্যান করে দিয়েছি। দেখুন এখানে 14 নম্বর পেজটি স্ক্যান করা চলছে এখন। বন্ধুরা, স্ক্যান করার সময় একটা বিষয় অবশ্যই খেয়াল রাখবে, যখন স্ক্যান করছো তখন শুধুমাত্র এই নীল রঙের বাটনের মধ্যে যে ক্যামেরার সিম্বলটি রয়েছে সেটাতেই ক্লিক করবে। ভুল করেও কিন্তু ডান দিকে যে টিক বাটনটি রয়েছে সেটাতে ক্লিক করবে না, তাহলে কী হবে, সেখানে সঙ্গে সঙ্গে পিডিএফটি থেমে যাবে তৈরি হওয়া এবং তারপরে কিন্তু সেখানে নতুন পেজ এন্টার করানোর একটা লম্বা প্রসেস রয়েছে, তাতে কিন্তু অনেক সময় নষ্ট হবে, তো সেটা করা ঠিক হবে না। তাই খেয়াল রাখবে যখন স্ক্যান করছো তখন শুধুমাত্র ওই ক্যামেরা বাটনটিতে ক্লিক করতে। ক্যামেরা বাটনে ক্লিক করার ঠিক পরের মুহূর্তেই দেখতে পাবেন যে পেজটি স্ক্যান হয়ে যাবে এবং অটোমেটিক পেজটি সিলেক্টও হয়ে যাবে। যদি কোনো কোণা বাদ চলে যায়, অর্থাৎ পেজ মার্কিং ভালোভাবে সিলেক্ট না হয়ে থাকে, তাহলে কি করবেন, ম্যানুয়ালি আপনি ওই ডটগুলো একটু নাড়িয়ে নিজের মতন করে কিন্তু অ্যাডজাস্ট করে নিতে পারেন। তারপরে কিন্তু আর কোনো কিছু করার দরকার নেই, পিকচারটা ঠিকঠাক থাকলে কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবেন। কিন্তু যদি ছবিটা একটু ঘোলা এসে থাকে, তাহলে যদি আবার নেওয়ার প্রয়োজন হয় নতুন করে ছবিটা, তাহলে রিটেক বাটন আছে সেটাতে ক্লিক করবেন, তারপরে আবার স্ক্যান করার অপশন পেয়ে যাবেন এবং তখন আবার সেই ক্যামেরা বাটনে ক্লিক করে তারপরে অ্যাডজাস্ট করে কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর এইবারই কিন্তু টিক বাটনটিতে ক্লিক করবেন। তারপরে দেখুন এখানে অনেকগুলো অপশান দেখতে পাবেন, তার মধ্যে এখানে পেজগুলো সব ঠিকঠাকভাবে স্ক্যান হয়েছে কিনা সেগুলো একবার চেক করে নিতে পারেন আপনারা। এইভাবে স্ক্রল করে সব চেক করে নেবেন যে সবগুলো পেজ একদম ঠিকঠাক আছে কিনা, সবগুলো বোঝা যাচ্ছে কিনা। তারপর কিন্তু যে সেভ বাটনটি রয়েছে দেখতে পাচ্ছেন, এখানে সেভ বাটন রয়েছে, সে সেভ বাটনে ক্লিক করবেন। এরপর কিন্তু ভুল করে উপরের অপশানটিতে ক্লিক করবেন না, তাহলে কিন্তু একটি পেজ মাত্র পিডিএফ হবে। তাই নিচের অপশানটি সেভ এন্টায়ার ডকুমেন্ট অপশানটিতে ক্লিক করবেন, তাহলে কিন্তু সবগুলো পেজই সিলেক্ট হবে। এরপর দেখতে পাবেন যে কতগুলি অপশান কিন্তু এখানে চলে আসবে। এখানে আপনাকে সবার প্রথমেই যে ডকুমেন্টের নাম সেটি কিন্তু সিলেক্ট করে নিতে হবে এবং সেটা রিনেম করে নিতে হবে। এখানে এসে আপনি যা আছে এটিকে পুরো ডিলিট করে দেবেন এবং তারপরে এখানে নিজের ইউনিভার্সিটি রোল নাম্বার অথবা আপনার ইউনিভার্সিটি থেকে যে ইনস্ট্রাকশন দিয়েছে ফাইলের নামটা কী হওয়া উচিত সেটা দিয়ে দেবেন। সেখানে যদি আপনি ইউনিভার্সিটি রোল নাম্বারটাই কিন্তু সবাই দিতে বলে, ইউনিভার্সিটি রোল নাম্বারটা এখানে আমি দিয়ে দিচ্ছি। আপনার নাম যদি দিতে বলে আপনার নির্দিষ্ট ইউনিভার্সিটি থেকে সেটা দেবেন। তবে বর্ধমান ইউনিভার্সিটিতে শুধু কিন্তু এখানে ইউনিভার্সিটির রোল নাম্বারটাই কিন্তু পিডিএফের নাম হিসেবে রাখতে বলা হয়েছে। এরপর আপনারা পিডিএফ ফাইলটিকে কোথায় সেভ রাখতে চান সেই অপশানটি কিন্তু সিলেক্ট করে নেবেন। এখানে নিচে দেখতে পাচ্ছেন ফোনের চিহ্ন দেওয়া ইন্টারনাল স্টোরেজ অপশানটি রয়েছে, সেটাতে ক্লিক করে নেবেন এবং আপনাদের আমি সাজেস্ট করব যে শুধুমাত্র পরীক্ষার জন্য আগে থেকে একটি ফোল্ডার কিন্তু বানিয়ে রাখবেন এক্সাম এর নাম দিয়ে, বা আপনি যেটাতে সহজেই খুঁজে পাবেন সেরকম একটা নাম দিয়ে কিন্তু একটা ফোল্ডার শুধুমাত্র পরীক্ষার জন্য বানিয়ে রাখবেন। তাহলে কি সুবিধা হবে যে ইমেল সেন্ড করার সময় কিন্তু ওই ফাইলটা খুঁজতে হবে, তখন কিন্তু আপনাকে আর এখানে ওখানে খুঁজে বেড়াতে হবে না, খুব সহজেই আপনি সেই ফাইলটি খুঁজে পাবেন। তার জন্য ফোল্ডারে আগে থেকে একটা এক্সাম নামে ফাইল তৈরি করে রাখবেন এবং এই ইন্টারনাল অপশান যেই অপশানটি দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করে আগে সেই অপশানটিকে এখানে সিলেক্ট করে নেবেন। তাহলে কী হবে, সেই জায়গাটাই পিডিএফটা গিয়ে সেভ হবে, তাহলে পরবর্তীকালে ইমেল পাঠানোর সময় সেটা খুঁজতে সুবিধা হবে। তারপরে কিন্তু সেভ বাটনে ক্লিক করে দেবেন, তারপরে খানিকক্ষণ দেখবেন লোড হওয়ার পরে কিন্তু সেভ সাকসেসফুলি দেখিয়ে দেবে। এরপর পুরোপুরি আপনি এখান থেকে ক্লোজ করে বেরিয়ে যাবেন এবং তারপরে এবার ইমেলটা কী করে পাঠাবো সেটা দেখে নেওয়া যাক। এবার ইমেল পাঠানোর জন্য কিন্তু বন্ধুরা ইউনিভার্সিটি থেকে বা কলেজ থেকে যে নির্দিষ্ট সাবজেক্টের জন্য আলাদা আলাদা ইমেল দিয়েছে সেটা কিন্তু নিজের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে, কলেজের গ্রুপগুলি থেকে অথবা কলেজের ওয়েবসাইট থেকে যেখানে ইমেলটা দিয়ে দেওয়া হয়েছে সেই ইমেলটা কিন্তু ভালো করে নোট ডাউন করে নেবে, বা সেখানে যদি কোনো গ্রুপে তোমাদের কলেজে কোনো গ্রুপে যদি সেখানে অটোমেটিক দিয়ে থাকে অলরেডি সেই ইমেলটা, সেই ইমেলে কিন্তু লিঙ্কে ক্লিক করবে। এবার কোনো গ্রুপে দেওয়া লিঙ্কের থেকে যদি তুমি সেই ইমেলের লিঙ্কে যদি ক্লিক করো তাহলে একটা সুবিধা কী হবে, ইমেলটা ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। কিন্তু যদি তুমি নিজে ওই ইমেলটা দেখে দেখে টাইপ করো তাহলে বাই চান্স ভুল হয়ে যেতে পারে। আবার আরও একটি সুবিধা হলো যে যদি কলেজ বা ইউনিভার্সিটির দেওয়া যে ইমেলটা রয়েছে
যেটা যেটা বা গ্রুপে শেয়ার করে দিয়েছেন কলেজের স্যার ম্যামরা। তো সেরকম একটা ইমেলে কিন্তু যে নির্দিষ্ট সাবজেক্টের জন্য ইমেল রয়েছে সেটাতে ক্লিক করলে ডাইরেক্ট কিন্তু ইমেলে এন্টার করা যাবে, সেক্ষেত্রে কিন্তু ভুলের সম্ভাবনা কম থাকবে। তো তাই আমি এখন আমার কলেজের গ্রুপে দেওয়া যে ইমেলটি দিয়েছিলেন, ইমেল ফর অনলাইন সাবমিশন বলে আমার স্যার শেয়ার করে দিয়েছিলেন, সেটাতে আমি ক্লিক করার সঙ্গে সঙ্গেই কিন্তু দেখো এখানে আমি ডাইরেক্ট ইমেলে কিন্তু এন্টার করছি। এক্ষেত্রে কিন্তু আমাকে ইমেলটা টাইপ করতে হচ্ছে না, তাই ভুল হওয়ার সম্ভাবনাটাও কম। কিন্তু তোমরা যদি ডাইরেক্টলি মেলটা পাঠাতে চাও নিজেরা টাইপ করে, তাহলে ইমেল অপশানটা ওপেন করে অবশ্যই ইমেলটিকে আপডেটেড রাখবে এবং নিজের ইমেলে লগ ইন রাখবে। তারপরে যে কম্পোজ ইমেল অপশানটি দেখতে পাচ্ছ, এই কম্পোজ ইমেল অপশানটিতে কিন্তু ক্লিক করবে এবং তারপরে কিন্তু ম্যানুয়ালি ফর্ম যেখানে ফর্ম অর্থাৎ তোমার থেকে যে তোমার ইমেলটা সেটা থেকে যাবে, তাই ফর্মের নিজের ইমেলটা থাকবে টু, এই জায়গাটায় কিন্তু নির্দিষ্ট সাবজেক্টের জন্য যে ইমেলটা দিয়েছে কলেজ থেকে সেটা কিন্তু এখানে টাইপ করে দেবে। এরপর সাবজেক্টের জায়গায় কিন্তু সাবজেক্টটি লিখতে হবে, অর্থাৎ সেই দিন তোমার কী বিষয়ে পরীক্ষা রয়েছে, রোল নাম্বার, ইউনিভার্সিটি রোল নাম্বার, সেই সমস্ত বিষয় কিন্তু দিতে হবে। তো এরপর আমি সাবজেক্টের জায়গায় নিজে ইউনিভার্সিটি রোল নাম্বার এবং কী সাবজেক্ট পরীক্ষা আছে সেইটি, এবং অবশ্যই যেটি অত্যাবশ্যকীয় সেটি হলো কোর্স কোড। এই কোর্স কোডটা কিন্তু বন্ধুরা অবশ্যই নিশ্চয়ই খেয়াল করে ঠিকঠাকভাবে লিখবে, কারণ এটা ছাড়া কিন্তু ইমেলটা কিন্তু গ্রহণযোগ্য হবে না। ইউনিভার্সিটি রোল নাম্বার, সাবজেক্ট এবং কোর্স কোড এই তিনটি কিন্তু অতি আবশ্যকীয়, অর্থাৎ এগুলো না দিলে কিন্তু একদমই চলবে না। এরপরে তুমি নিজের নাম বা রেজিস্ট্রেশন নাম্বার এগুলো কিন্তু বাড়তি দিতে পারো, সেটা যদি তোমাকে কলেজ নির্দেশ দেয় তবেই, কিন্তু সেগুলো বাড়তি না দেওয়াই ভালো। শুধুমাত্র ইউনিভার্সিটি রোল নাম্বার, সাবজেক্ট এবং কোর্স কোড এই তিনটে বিষয়ে অবশ্যই দেবে। এরপর নিচে যে কম্পোজ ইমেল অপশনটি রয়েছে সেখানে ক্লিক করার পর অ্যাটাচ ফাইল, উপরের ডান দিকে বাটনটি দেখতে পাচ্ছ, এখানে ক্লিক করার পরে অ্যাটাচ ফাইল অপশনটিতে ক্লিক করবে। অ্যাটাচ ফাইল অপশানে ক্লিক করার পরে দেখবে আপনার ফাইল ম্যানেজারটি ওপেন হয়ে গেছে, এবং ফাইল ম্যানেজার ওপেন হওয়ার পর আপনাকে যেরকমটা বলে আমি সাজেস্ট করেছিলাম যে একটা এক্সাম নামে একটা ফাইল তৈরি করে রাখবেন, সেখানে দেখুন পিডিএফটা সেভ করেছিলাম, আপনারা খেয়াল করবেন হয়তো। তো সেই ফাইলটিকে আমি খুঁজে নিচ্ছি এবং দেখুন এই ফাইলটি কিন্তু সেভ হয়েছে 3:59 নাগাদ। তো আমি বুঝতে পারছি যে এটা আমি আজকে সেভ করেছি, তো এটা আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার সঙ্গে সঙ্গে কিন্তু এটা দেখুন ইমেলে চলে আসবে। এরপরে কিন্তু আমাদের মোটামুটি সমস্ত কাজ শেষ। তো একবার আপনি সমস্ত কিছু চেক করে নিয়ে সেন্ড বাটনে ক্লিক করে দেবেন। সেন্ড বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এটি কিন্তু সেন্ড হতে শুরু করবে। তবে কিন্তু বন্ধুরা তার মানে এই নয় যে এটি কিন্তু সেন্ড হয়ে গেছে, কারণ নেটওয়ার্ক অসুবিধার কারণে কিন্তু অনেকক্ষণ সময় লাগতে পারে। তো তোমরা অবশ্যই নেটওয়ার্ক ভালো রয়েছে তেমন কোনো জায়গায় গিয়ে এটাকে সেন্ড করবে, যাতে কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে ইমেলটা সেন্ড হয়ে যায়, নাহলে কিন্তু তোমার ইমেলটা কিন্তু নাও গ্রহণ করা হতে পারে। তো সেক্ষেত্রে অবশ্যই ইমেল পাঠানোর সময় নেটওয়ার্ক স্ট্রং রয়েছে তেমন কোনো জায়গায় গিয়েই কিন্তু ইমেল পাঠাবে। এরপরে ইমেলটা যে চলে গিয়েছে সেই বিষয়ে কিভাবে নিশ্চিত হবে, তার জন্য বন্ধুরা একটা জিনিস করতে হবে। তাহলে প্রথমে ইমেলটা ওপেন করে নেবে এবং তারপরে এদিকে টপ কর্নারে বাঁদিকে টপ কর্নারে যে 3টে বাটন রয়েছে সেখানে ক্লিক করার পরে দেখতে পাবে এখানে সেন্ট অপশন রয়েছে। সেন্ট অপশানে গিয়ে দেখবে এখানে কী কী সেন্ট হয়েছে সেগুলো কিন্তু রয়েছে, কিন্তু যেহেতু এখনও সেন্ড হয়নি দেখুন এখানে, তাই এখানে আপলোডিং দেখাচ্ছে, দেখেছো? এটি কিন্তু আউটবক্স যে অপশনটি রয়েছে সেখানে রয়েছে, এখনও কিন্তু এটি আপলোড হয়নি, আপলোডিং দেখাচ্ছে। যেহেতু পিডিএফের সাইজটা বেশ বড়, 5 MB নাগাদ, তো 5 MBর মতো। তো এটি কিন্তু দেখো আউটবক্স, সেন্ড বক্সে যাওয়ার পরে দেখো এখানে একটা নোটিশ রয়েছে যে 1 আনসেন্ট ইন আউটবক্স। তো আউটবক্সে গিয়ে কিন্তু চেক করতে পারো যতক্ষণ না ইমেলটা সেন্ড হয়। যতক্ষণ না পর্যন্ত ইমেলটি সেন্ড হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটি আউটবক্সেই থাকবে। তো সেখানে বারবার রিফ্রেশ করতে থাকবে এবং স্ট্রং নেটওয়ার্ক এরিয়ায় যাবে, এবং যখনই ইমেলটা সেন্ড হয়ে যাবে তখন কিন্তু এটা সেন্ড বক্সে দেখতে পাবে। দেখো এখন কিন্তু এটা আপলোডিং কমপ্লিট হয়ে গেছে এবং এটা এখন কিন্তু সেন্ড বক্সে দেখাচ্ছে। তো তোমরা সময় মতো পাঠানোর জন্য অবশ্যই কিন্তু নেটওয়ার্ক স্ট্রং আছে এমন কোনো জায়গায় গিয়ে ইমেলটা পাঠাবে। তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। আশা করি ভিডিওটি আপনাদের সাহায্য করতে পেরেছে। যদি সাহায্য করতে পারে অবশ্যই একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন অবশ্যই বন্ধুদের সাথে। বন্ধুদেরও সাহায্য করে দিন যারা এই বছর বা আগামী বছরগুলিতে অনলাইন এক্সাম দেবেন, তাদের ক্ষেত্রে কিন্তু এটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। তো সবাইকে এটি শেয়ার করে দিন এবং তারাও যাতে উপকৃত হয়। এবং যদি এই ভিডিও সম্বন্ধিত বা কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। এছাড়া আমি আমার এক্সাম সম্বন্ধিত আমি কী অসুবিধা ফেস করেছি সেই সব নিয়েও কিন্তু আগামীকালে ভিডিও আনতে চলেছি। তো সেই ভিডিওগুলি দেখতে এবং সেই ভিডিওগুলি থেকেও আশা করি আপনারা অনেক উপকৃত হবেন। সেই আমার যে অভিজ্ঞতা, নিজস্ব যে ব্যক্তিগত অভিজ্ঞতা অনলাইন এক্সাম দেওয়ার, সেইগুলি এবং সমস্যাগুলি কী সম্মুখীন হয়েছি, সমস্যাগুলি থেকে কীভাবে আমি নিজেকে বের করেছি, কীভাবে সলভ করেছি প্রবলেমগুলো, সেই সমস্ত ভিডিও কিন্তু আপলোড করতে থাকবো ধীরে ধীরে।
আপনারা তার জন্য ফলো করতে থাকুন আমার চ্যানেলটিকে এবং সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।